নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেফতার ও সনাতনীদের উপর ক্রমাগত নির্যাতনের প্রতিবাদে শ্রীভূমির রাজপথে মশাল মিছিল। সংখ্যালঘু এলাকা রূপহীহাটে কাবাডি খেলার নামে অশ্লীলতার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিশাল মিছিল, ভাঙাবাজার সনাতনী ঐক্যমঞ্চের। পশ্চিম ইম্ফলের আর্মি ক্যাম্প থেকে নিখোঁজ মণিপুরী লোককে উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে মণিপুরী যুব সমাজের স্মারকপত্র। মণিপুরের জন্য অশান্ত হতে পারে বরাক, অবিলম্বে প্রতিরোধী ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানালো বিডিএফ। এবারে আজকের সংবাদ বিস্তারিত। বাংলাদেশের ধর্মগুরু তথা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও সনাতনীদের উপর ক্রমাগত নির্যাতনের প্রতিবাদে আজ শ্রীভূমি জেলা সদরের শহরের রাজপথে মশাল মিছিল বের হয়। মশাল মিছিলে হাজার খানিকের উপর হিন্দু ধর্মাবলম্বী লোকেরা অংশগ্রহণ করেন। এই মশাল মিছিলের নেতৃত্ব দেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেশ পুরখায়স্ত। মশাল মিছিলের সৌজন্যে ছিলেন সনাতনী যৌথ ঐক্যমঞ্চ শ্রীভূমি জেলা। এক কথায় হিন্দুদের উপর বাংলাদেশে হওয়া নির্যাতন কোনোভাবেই মানতে পারছেন না ভারতীয়রা। চিন্ময় মহাৰাজক যেটা এৰেষ্ট কৰা হৈছে, মই ভাবোঁ গোটেই সনাতন ধৰ্মীবিলাক যেতিয়া আছে আমাৰ ব্যথিত হৈছোঁ। আমাৰ সনাতন ধৰ্মীবিলাকৰ একদম মন্দিৰ ভাঙা হৈছে। এইটো কাৰণে আমি দাবী জনাইছোঁ নিঃস্বাৰ্থক তেওঁ যাতে মুক্তি দেওয়া হয়, এক নম্বৰ কথা। দুই নম্বৰ কথাটো হৈছে কি, বাংলাদেশত যাতে সনাতন ধৰ্মীবিলাকে যাতে ভাল থাকিব পাৰে। আচলতে আমাৰ ভাৰতবৰ্ষত এনে এটা পৰিৱেশ হৈছে, এনে এটা বাতাবৰণ সৃষ্টি হৈছে। এই বাতাবৰণত আমি বিচাৰিছোঁ যে বাংলাদেশৰ সনাতন ধৰ্মীবিলাক ঠিক থাকক। আমি ভাৰতবৰ্ষত আমাৰ বহুতখিনি ভাৰতীয় মুছলমান আছে, আমাৰ কোনো হেৰিয়া নাই। কিন্তু আল্টিমেটলি কথাটো হৈছে কি, বাংলাদেশৰ কঠোৰপন্থী যিটো এটা প্ৰৱণতা সৃষ্টি হৈছে, এটা মানসিকতা সৃষ্টি হৈছে, ইমিডিয়েট যাতে বন্ধ হয়। আজি প্ৰধানমন্ত্ৰীৰ যোগেদি আমি এইটো দাবী জানাইছোঁ। বাংলাদেশত ভাৰতৰ জাতীয় পতাকা অপমান কৰিছে, মইতো ক'লোঁ যে অপমান কৰাৰ পিছতে অতি দুখৰে ক'ব লগা হৈছে যে ভাৰতত যিবিলাক ইছলাম ধৰ্মাৱলম্বী মানুহ আছে, মানে মই প্ৰত্যেক ভাৰতত যিখিনি আমাৰ পাকিস্তানপন্থী যিখিনি আছে, ভাৰতীয় মুছলমানৰ কথা নকওঁ, আমি ফেচবুকত আজি দেখা পালোঁ, সিহঁতৰ কমেণ্টছখিনি আমি দেখা পালোঁ, সিহঁতক ভাৰতীয় বুলি নাভাবে নেকি? এইটো কাৰণে মই ভাবোঁ এইটো অপ'জ কৰিবলৈ গ'লে যেতিয়া আমি যাওঁ, গোটেই ৰাইজ ওলাই আহিব লাগে। একৰ্ডিংলি আমি ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰীক আমি অনুৰোধ কৰিম যে এই যে ভাৰতীয় পতাকা অৱমাননা কৰাকে আমাৰ ভাৰতৰ প্ৰত্যেকজন ৰাইজক অপমান কৰা হৈছে, ভাৰতৰ প্ৰত্যেকজন ৰাইজক যদি অপমান কৰা হৈছে, তাৰ কাৰণে যাতে কঠোৰৰ পৰা কঠোৰ ব্যৱস্থা লোৱা হয়। সংখ্যালঘু এলাকা রূপহীহাটে কাবাডি খেলার নামে অশ্লীলতার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রতিক্রিয়ার পর সুমির বিস্ফোরক মন্তব্য। সুমি বলেন, আমি পুলিশকে জানিয়েছি সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা করব এবং তারা পরিবারের সঙ্গে কাঁদতে কাঁদতে থানায় আসবে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে এই অভিনেত্রীর বিরুদ্ধে। অবশেষে অশ্লীলতা ছড়ানোর জন্য আসামের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন সুমি। আসসালামু আলাইকুম, নমস্কার। তো আমি সুমি আক্তার আইনিগর সামনে কয়েকটা বিশেষ কারণে আলাপটা লই আইছি। আমার লইয়া দেখতেছি কালা থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিতর্ক চলতেছে,
মৌলানারা তার বাদে মিডিয়ারা। তো আমি কেউ ওর নাম লইয়া কেন বিতর্ক চালাইছি না। আমার উর্ফে দুজন মানুষে বিরাট অ্যাটাক করতেছে। অ্যাটাকের কারণে আমি এই কথাটা কইলাম। পকেট পটেল ডিজে নিজের মাঝে চ্যানেল খুললা গর্ব হয়ে তারা ভিডিও ছাড়ে, সেই ভিউজের লেগিয়া আর টেহা ইনকাম করবার লেগে আমার নামে খারাপ নিউজ বা তো কি কইম খারাপ নৃত্য বইলা এডিটিং করে তারা ছাড়ছে। তো যারা যারা নিউজ চ্যানেলের আসুন তারা সবেরই কইতাছি, আমি আন্যারও কিন্তু টার্গেট করে কইতাছি না, আর মৌলানারও কইতাছি আন্যারও কিন্তু টার্গেট করে কইছি না। আমি ফাংশনও গেছিলাম টুকটুই চমক্কা, তার বাদে থানার পারমিশন আছেন, তার বাদে সবই সদস্য ছিন গাঁয়ের গাম বোরা বা চেয়ারম্যান প্রেসিডেন্ট সবই। ফাইনাল খেলার মধ্যে গেছি, যাওয়ার বাদে আমার চেয়ারের পাশে তারা চেয়ার আছেন। আমার জিজ্ঞাসা সুমি কত টিয়াত শোধ কন্ট্যাক্ট আইছো, আমি কইছি যে ভাই 15-16 হাজার টিয়াত আইছি। কইতাছে বেডি 1-2 হাজার টিয়া তো আমরাও চা খাইবার বা গেট করছো দি, তার আমি কইছি এটা একটা আলাপ করলাম, আমি মেহনত করি আইনারা দিলাম। ইনি কতে আমি আর কিছু কইছি না, সকালে উঠতে দিয়ে আমার নামে নিউজ বাজাইছে। আমার এই দুজন নামের মানুষটার বিচার করে দিবেন আইনারা সবই মিললে আমারে। তারা ঘুষ খাইছে আমার টেনতে, ঘুষ চাইছে, চাওয়ার পরে দা এই ভিডিওটা পোস্ট করছে, আমি ঘুষটা দিছি না দেখিয়া। দুইটা মিডিয়ার লেগে সারা মিডিয়ার নাম বদনাম হয়ে গেছে যে সবই ঘুরজা কাম করে। বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিরাট মিছিল বৃহত্তর ভাঙ্গাবাজার সনাতনী ঐক্য মঞ্চের। সীমান্তে সড়ক অবরোধ করে ইউনূস সরকারের কুশপুত্তলিকা দাহ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ অহরহ সনাতনী হিন্দুদের উপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে এবার আওয়াজ উঠল শ্রীভূমি জেলার ভাঙ্গাবাজারের সনাতনী জনগণ। বৃহস্পতিবার বিকেল 3 ঘটিকার সময় বৃহত্তর ভাঙ্গা মোটর স্ট্যান্ডের সম্মুখে থাকা দুর্গাবাড়ি থেকে আরম্ভ হয় একটি বিশাল প্রতিবাদী মিছিল। মিছিলে যোগ দেন বৃহত্তর ভাঙ্গা বাজার এলাকাসহ চরগুলা, বারৈগ্রাম সহ বদরপুরের জনগণ। মিছিল দুর্গাবাড়ি থেকে শুরু হয়ে নন্দপুর হয়ে ভারত বাংলা সীমান্তে পৌঁছায়। সীমান্তে বাংলাদেশের ব্যর্থ ইউনূস সরকারের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক মৌলবাদীদের কড়া হুঁশিয়ারি দেওয়া হয় এবং বাংলাদেশ ইসকনের ধর্ম গুরু শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহারাজের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। আজকে বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের সুরক্ষা প্রদান করতে হবে। বাংলাদেশ অবস্থায় হিন্দুদের সুরক্ষা ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের বাংলা সনাতনী যৌথ মঞ্চের তরফ থেকে আমরা একটা মিছিলের আয়োজন করেছি চিন্ময় মহাপ্রভুকে আমাদের নিঃশর্ত মুক্তি প্রদান করার জন্য। সেজন্য আমরা বাংলাদেশের মৌলবাদীদের হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের সনাতনী হিন্দু ভাই বোনদের যদি ওরা নির্যাতন করে আগামীতে আমরা বাংলাদেশ গিয়ে ওনাদের প্রতিবাদ করব, সাব্যস্ত করবা। হ্যাঁ, নিঃশর্ত মুক্তির দাবি চাইতেছে চিন্ময় নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং আমাদের হিন্দু সনাতনী ভাই বন্ধুদের উপর যে নির্যাতন চলছে সেটা অবিলম্বে বন্ধ করে দিতে হবে। মঠ মন্দির রক্ষার ব্যাপার। হ্যাঁ, মঠ মন্দির তো রক্ষা করবে, নির্যাতন সবকিছু বন্ধ করবে, নইলে আমরা ভারতীয়রা বাংলাদেশে সব পণ্য বয়কট করবো, আমদানি রপ্তানি সব বন্ধ করে দেবো, এটাই আহ্বান করছি। মণিপুরের পশ্চিম ইম্ফলের লেইমাখংয়ের আর্মি ক্যাম্প 57 নম্বর মাউন্টেন ডিভিশন থেকে কমলবাবু সিংহ নামের এক মণিপুরী লোকের নিখোঁজ হওয়ার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আসামের মণিপুরী যুব সমাজ একটি স্মারকপত্র প্রদান করল। শুক্রবার কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের কাছে স্মারকপত্র প্রদান করে আসামের মণিপুরী যুব সমাজের পক্ষে বলা হয় যে গত 25 নভেম্বর কমলবাবু সিংহ সন্দেহজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত 25 নভেম্বর যে মণিপুরে ইম্ফল ওয়েস্ট ডিস্ট্রিক্টের লেইমাখং যে আর্মি ক্যাম্প ভিতরের থেকে যে আমরা কাছাড়ে গৈসাইপুর গ্রামে মণিপুরি আমার লাইসাম কমল বাবু নামে হে এখানে বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের একটা সুপারভাইজার কাজ করতো 20 বছর থেকে। তো গত 25 তারিখ হে আর্মি ক্যাম্পের ভিতরে যে এন্ট্রি করার সময় গেটে এন্ট্রি করিয়া ঢুকছে কাজে 9:30টার সময়। তারপরে 2টা-3টার সময় থেকে হে তার মোবাইল সুইচ অফ। তারপরে থেকে হে এখন পর্যন্ত মণিপুর সরকার আর যে লেইমাখং যে আর্মি ক্যাম্পে এখন পর্যন্ত তার খোঁজ খবর নাই। এই কারণে আমরা আজকে আসামের মুখ্যমন্ত্রী আর ভারতে আমরা হোম মিনিস্টার অ্যান্ড ডিফেন্স মিনিস্টারকে আমরা কাছাড়ে ডেপুটি কমিশনের মাধ্যমে আমরা একটা মেমোরান্ডাম দিয়া তাই অতি সত্ত্বর
তাকে আমরা তার বাই করিয়া আমরা তার ফ্যামিলি সঙ্গে যোগাযোগ করার একটা চেষ্টা করুন, এটাই আমরা দাবি করছি আজকে ডেপুটি কমিশনার মাধ্যমে। আজকে অবধি 4 দিন হয়েছে, গত 25 তারিখ, আজকে 29 তারিখ পর্যন্ত এখন তার খোঁজ খবর নাই। আমরা সন্দেহ এখন যে মণিপুরে গত 1.5 বছর থেকে যে কুকিয়ার মণিপুরের মধ্যে যে লড়াই করে, এটাতে একটা সন্দেহ আমরা কুকি উগ্রপন্থীরা তাদেরকে কিডন্যাপ করা হয়েছে নাকি। আমরা চাই তাকে তার জীবনটা সুরক্ষা করিয়া তার ফ্যামিলির কাছে এটা সমঝা দেওয়া হোক। মণিপুরের জন্য অশান্ত হতে পারে বরাক, অবিলম্বে প্রতিরোধী ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানালো বিডিএফ। গত 18 মাস ধরে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে চূড়ান্ত অশান্তি ও জাতি দাঙ্গা চলছে। এখন অবধি প্রায় 250টি প্রাণ গেছে, প্রকৃত সমাধান এখনো বিষ বাও জলে। মণিপুরের এই দাঙ্গার জেরে অশান্তি ছড়াচ্ছে বরাকেও। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বরাক উপত্যকায় মণিপুরের যে এই যে ঘটনা গত 18 মাসের, এবারে তার প্রভাব পড়তে শুরু করেছে, তা নিয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছি। মূলত 3টি কারণে সমস্যাটা দাঁড়াচ্ছে। আমরা জানি যে বরাক উপত্যকা একটি শান্তির দ্বীপ, এখানে বিভিন্ন গোষ্ঠী, সেটা বাঙালি সহ এখানে মেতেইরা রয়েছেন, মাররা রয়েছেন, কুকিরা রয়েছেন, ডিমাসারা রয়েছেন, বিষ্ণুপ্রিয়ারা রয়েছেন। অনেক দিন ধরেই, দীর্ঘদিন ধরে এখানে শান্তির বাতাবরণ, সবাই একসাথে মিলেমিশে আছি। মণিপুরের এই গোষ্ঠীগত সংঘর্ষের জেরে এবারে বরাক উপত্যকায় এটার প্রভাব পড়তে শুরু করেছে বলে আমাদের কাছে খবর এসছে যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এখানেও রেষারেষি শুরু হয়েছে। এটা যদি ঘটনা হয়ে থাকে, এটা বরাক উপত্যকার জন্য একটা অশনি সংকেত। আমরা জানি যে এই রেষারেষির জন্য সাধারণ মানুষও প্রভাবিত হবেন। কাজেই আমরা এখানকার যে প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে এই ধরনের রেষারেষি যাই শুরু হয়েছে সেটাকে অবিলম্বে বন্ধ করার জন্য স্পষ্ট করে ব্যবস্থা নেওয়া হোক, যাতে কেউ হাতে অস্ত্র তুলে না নেয়, সেই ব্যবস্থা করা হোক। দ্বিতীয় কথা, আমাদের কাছে এটাও খবর আছে যে লক্ষ্মীপুর বা এই সংলগ্ন অঞ্চলে মণিপুরের কিছু সন্ত্রাসী সংগঠন তাদের কর্মকাণ্ড চালাচ্ছে, এখান থেকে সদস্য নিযুক্তি অভিযান হচ্ছে। এটাও বরাক উপত্যকার জন্য আরেকটি অশনি সংকেত, কারণ আমরা জানি যে একবার যদি বন্দুক কারুর হাতে চলে যায়, তাহলে তা শুধু গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা সাধারণ মানুষের এক্সটর্শনের জন্য ব্যবহৃত হতে পারে। ফলে এইটা নিয়ে আমরা উদ্বিগ্ন। তৃতীয় কথা, আমরা উদ্বিগ্ন রয়েছি যে মণিপুরের এই দাঙ্গার ফলে সেখান থেকে উদ্বাস্তু হয়ে অনেক মানুষ আসতে পারেন, হয়তো বিভিন্ন কারণে, দাঙ্গার কারণে এখানে চলে আসতে পারেন বিভিন্ন লোক। যদি তাদের হিসাব না রাখা হয় এবং তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মণিপুর গভর্নমেন্ট কোনো ইনিশিয়েটিভ না নেয়, তাহলে তার জন্য এখানকার জনগাঁথনিতে একটা বিশাল পরিবর্তন হতে পারে, যা বরাক উপত্যকার জন্য মোটেই সুবিধার ব্যাপার নয়। শিলচরের ন্যাশনাল হাইওয়ে রোডের ফের ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। মহিলার মোবাইল ছিনিয়ে পালালো 2 ছিনতাইকারী যুবক। শিলচর শহর সংলগ্ন ন্যাশনাল হাইওয়ে রোডের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লেনে সুস্মিতা দেব নামের এক মহিলার মোবাইল ছিনিয়ে নিয়ে বাইক নিয়ে পালালো 2 ছিনতাইকারী যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহিলার বয়ান অনুযায়ী জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ স্থানীয় শ্যামাপ্রসাদ মুখার্জি লেন থেকে দোকানে জিনিস ক্রয় করতে বের হওয়ার 2 ছিনতাইকারী যুবকের খপ্পরে পড়ে মোবাইল খোয়াতে হয়েছে উনাকে। বিষয়টি নিয়ে অসহায় মহিলা স্থানীয় থানায় অভিযোগ করতে গেলে সেখানেও বিপত্তি ঘটে। থানায় কর্মরত পুলিশ কর্মীরা মহিলার কথায় কোনো গুরুত্ব দেননি বলে অভিযোগ। আমার কালকে রাত্রেবেলা আমি 7:30 নাগাদতে আমি গলির থেকে বাইরেতে সময় দোকানে যেতে আসলাম, তখন 2টা ছেলে ঢুকিয়ে তো ভিতরে গেছে, তারা খুব ফলো করে গেছে সব দিকে। যাওয়ার পরে 2টা ছেলে হ্যাংলা পাতলা করিয়া, হেলমেট লাগানি সামনের ছেলেটা, আর পিছনে একটা হেলমেট নাই। তারপরে হেরা ভিতর থেকে গিয়ে যখন রিটার্ন আইসে আইয়া নারায়ণদার বাড়ির সামনে করছে, তারা বাইকটা থামাইয়া আমার কইছে, দিদি অমুকের বাড়ি কই, কিতা জানি কিতা লস্কর নাম কইছে। আমি বলছি আমরা এখানে কোনো লস্কর নাই কইতেই আমার কাছ থেকে বাইকটা চিনিয়া ডাইন দিকে বাইরে তারা একদম টান গেছে, তারা দৌড়া গেছে না। মোবাইল আমার অপো মোবাইল, মডেল নাম হইলো A11K। এটার মধ্যে প্রচণ্ড বেশি আমার ডকুমেন্ট, আমার মেইন ইম্পর্টেন্ট ডকুমেন্ট। কারণ কি আমার ঘটনা হইল রাতে 7:30 নাগাদ হইব, 7:30 পৌনে 8টা ওরকম হইব।
আপনি বাইরে যেতে আসলেন? আমি দোকানে যেতে আসলাম দেববাবুর দোকান, আমার গলির মুখো। এইরকম তারা কোন দিক থেকে আইছিল? তারা এসে আমরা গলির লাস্টের দিকে মানে রিটার্ন ঘুরে তখন তারা এমনি বাইকের নাম্বার দেখা গেছে? বাইকের নাম্বারের সামনে তারা লাইট নিয়ে বাইতেছে যে আমি যদি দেখিলাই নাম্বারটা তারা কয়টারে নাম্বার প্লেটটা নাম্বার পুরো মানে লাইটেই বন্ধ করে রাখি দিছে। তো দেখা গেছে না তারা গাড়ি এটা মনে হয় KTM এর মতন লাগছে। বাইকটা উঁচা, খুব পিক আপ বাইকটা, হয়তো 220 হইব, নাইলে এটা KTM এর মতন কিছু একটা হইব বাইক, মানে খুব মানে এটা তার পিক আপ গাড়িটার মধ্যে। আপনার শুধু মোবাইল না অন্য কিছু নিছে? শুধু মোবাইল। সেলটার আগে কোনো দেখছেন এখানে? সেলটার দেখছে না, কিন্তু হয়তো দেখলে আমি রাস্তাঘাটে চিনি নিতে পারি তারারে। এটা নিয়ে আপনার এফআইআর করছেন থানাতে? থানাতে এফআইআর করার দেখলাম, তারা কইছে আজকে গিয়ে মানে BSN অফিস থেকে আগে নাম্বারটা ভেরিফাই করিয়ে আনতাম, ভেরিফাই করিয়ে আনলে পরে মানে তারা এটা নিয়ে থানাতে যেতাম, তারপরে গিয়ে তারা কিছু করবো একটা। সুস্মিতা দেব। গলির নাম? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লেন, ন্যাশনাল হাইওয়ে। আমি ওটাই করবো যে সবাই প্রশাসনে যে এটা এরকম যে তারা বাইক নিয়ে এরকম চুরি করে, তারা যাতে হেল্প করে, তারা কই আসে না আসে এটা খুঁজিয়ে বার করে। কিন্তু আমি পুলিশের কাছে গেলেও পুলিশে কোনো ইয়ে করে না, কোনো তারা অ্যাকশন নেয় না। যত সময় তারা হাতে টেকা না দৌড়ানি যায়, তত সময় তারা কোনো মেয়েরারে কোনো হেল্প করে না। মেয়েকেও জানি না, ছেলেরা কোথাও কইতে পারতাম, বাট মেয়েরা গেলে কালকে রাতে 11:30 পর্যন্ত আমি থানাতে আসলাম, তারা আমার বয়ে রাখি দিয়েছে থানার মধ্যে। লাস্টের দিকে আমি ওই এফআইআর নিয়ে আই গেছি। এফআইআর রেজিস্টার হয়েছে না? না, রেজিস্টার করছে না কালকে তারা থানার থেকে কোনো অ্যাকশন নেয় না। আচ্ছা, থানায় ইচ্ছা হলে তারা পারে কিন্তু বার করতে, কিন্তু থানায় কোনো কিছু গুরুত্ব দেয় না। যত সময় তুমি তারা টাকা খাওয়াইতে হয় না। এটার লাগে যদি প্রশাসনে এটা সবে মিলে যদি হেল্প করে, তো সবের লেগেই ভালো হয়, কেন সবের ঘরে ঘরে এখন চুরি হইতেছে, আর সব ম্যাক্সিমাম বাইকওয়ালাগুলাই চুরি করে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন ICU, NICU, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। মইনুল ইসলাম লস্কর নামের এক চালককে ডেকে মারধর করায় বরখাস্ত 5 গ্রাম থানার 2 পুলিশ অফিসার। সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত ভিডিও আপলোড করায় মইনুল ইসলাম লস্করকে 5 গ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি কল্পজ্যোতি বড়াও ASI দিলওয়ার হোসেন লস্কর তাকে ডেকে নিয়ে মারধর করেন এবং 20,000 টাকা নিয়ে রাতে ছেড়ে দেন। পরে ভুক্তভোগী চালক মইনুল ইসলাম লস্কর হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দলের কাছে অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের তদন্তের পর দুজনকেই বরখাস্ত করেন পুলিশ সুপার লীনা দলে। মণিপুরের লইমাখং সেনা ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া কাছাড় গুসাইপুরের বাসিন্দা লাইসরাম কমলবাবু সিংহের সহধর্মিণীর সঙ্গে সাক্ষাৎ করে পরিবারের খোঁজ নিলেন মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা কংগ্রেস নেতা ডক্টর M শান্তিকুমার সিংহ। এদিন বারোমণিতে গ্রামবাসী সমবেত হয়ে নিখোঁজ কমলবাবুকে বের করার দাবি জানিয়ে ধর্নাতে বসেন। ডক্টর শান্তিকুমার সেখানে উপস্থিত হয়ে পরিবারের খোঁজ খবর নেন। নিখোঁজ কমল বাবুকে অতি সত্বর বের করতে হবে, নিখোঁজ কমল বাবুকে অতি সত্বর বের করতে হবে। मणिपुर में काज करते हैं, सुपरवाइजर काज करते हैं, आज के पर्यंत है पता नहीं। ऐसे सुपरवाइजर असम सरकार, मणिपुर सरकार, असम सरकार मिले আমার জামাই অনুরোধ করছি, আমার জামাই বার করে দেও। কেন্দ্রীয় সরকার, মণিপুর সরকার একসঙ্গে তারা মিলে মানব অধিকারকে লঙ্ঘন করানোর উপরে তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করতেছে। ভারতের সংবিধান আমাদেরকে সুস্থভাবে, আমাদেরকে স্বতন্ত্রভাবে বাঁচার অধিকার দিলেও মণিপুরে সেই
বেঁচে থাকার অধিকারটুকু আমরা পাচ্ছি না, মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে। এই হেন সময়ে আমি আজকে এই গ্রামবাসীর পক্ষ থেকে উনার যে সহধর্মিনী, উনার ছোট ছেলে, যারা আজকে কাতর হয়ে 4-5 দিন থেকে অনিদ্রায় না খেয়ে ওরা ভুগতেছে, যে ওদের হারানো পিতা, ওদের হারানো স্বামীকে যেভাবে ওরা খুঁজে পায়, ওর ঘরে যেভাবে সুস্থভাবে ফিরে আসে, আমরা ওদেরকে সহমর্মিতা এবং সমবেদনা জ্ঞাপন করতে এসেছি। উনার সাথে আমরা আছি, কিন্তু আমি উনার হয়ে ভারত সরকারের কাছে, মণিপুর সরকারের কাছে, আসাম সরকারের কাছে অনুরোধ করছি, যদি দেশে আইন শৃঙ্খলা বলে কিছু থাকে, আপনারা যদি বলেন যে দেশের মধ্যে আমরা গণতন্ত্রকে বেঁচে রাখছি, আমার নিখুঁজ কমলাবাবু সিংহকে অতি সত্বর আপনারা বের করতে সচেষ্ট হন। কাছাড় জেলায় ভূমাফিয়াদের দৌরাত্ম্য লাগাম ছাড়া হয়ে উঠেছে। এবার সুনাই সার্কেল অফিসের অধীন বাদ্রিপাড় জিপির এক বৃদ্ধ ব্যক্তি ভূমাফিয়াদের কবলে পড়ে সর্বশান্ত হওয়ার পথে। বাদ্রিপাড় নাগাপুঞ্জির বাসিন্দা শিবনারায়ণ রবিদাস আজ সাংবাদিকদের ডেকে অভিযোগ করে বলেন, বাদ্রিপাড় বিনবস্তিতে মায়ের সূত্র পাওয়া তাদের 13 বিঘা জমি হরপ করে নিতে উঠে পড়ে লেগেছে রংপুর প্রথম খণ্ডের এক ভূমাফিয়া এবং নিয়াইগ্রামের 3 ভূমাফিয়া। এদের সাথে যুক্ত রয়েছেন শিলচরের সৌরভ পাটুয়া নামের এক ব্যক্তি। জমিন আমরা মাছপাড়া বিন বস্তি জমিন আছে, আমার ভাই পাশে কিনারে চাষ আর জমি, আমরা জমিনের বায়নাও করছে, তারা জমিটার দখল করে। থানার জানাইছে, শিলচরও জানাইছে, লক্ষ্মীপুরও জানাইছে, সোনাইও জানাইছে, আমরা জমিটা দখল করি। হ্যাঁ, 25 সেন্ট এটা মিলিয়ে এটা সব দখল করায় জমি। শিবনারায়ণ রবিদাস বাড়ি কই? বাড়ি বাদ্রিপাড় নাগাপুঞ্জি। আর হইল বাদ্রিপাড় পার্ট 3 বিনবস্তি, আপনার এই বাইপাস সংলগ্ন জায়গার মেইন মালিক হইলা গিয়া আপনার 13 বিঘার জয়মঙ্গল রবিদাস উর্ফে জগ্নি। আমি তার এক ছেলে এক মেয়ে শিবনারায়ণ রবিদাস আর বুদিয়া রবিদাস এর কাছে বয়না করছিলাম জায়গাটা। বয়না করার পরে তারার অন্য এক পার্টির লোকে জমি নিয়ে মকদ্দমা আরম্ভ হয়ে গেছে। আরম্ভ হওয়া জায়গাটা মানে তারা দলিল করি আমাকে দিতে পারে নাই, সে কারণে জায়গাটা বর্তমান এই অবস্থায় আছে। এখন আমরা জানতে পাইলাম, খবর শুনলাম যে এখানে আসিয়া যে কয়েকজন চক্রান্ত অবৈধ মালিক সাজাইয়া ভূমাফিয়া তারার নামে পারমিশন, 2টা মেলুকো নামে একজন লক্ষ্মী, একজন লক্ষ্মী, শিবনারায়ণ করি নাম, এর সহযোগে তাজউদ্দিন মজুমদার একজন রংপুরের, একজন এই নিয়ারগ্রামের টনি, আরও কি একটা নাম আছে তার ভালো নাম সেটা জানি না, আর আনোয়ার হোসেন আরেকজন নিয়ারগ্রামের, তারা মিলিয়া যৌথভাবে এই জায়গাটা সৌরভ পাটুয়া করে শিলচারের একজন কাছে হ্যান্ড ওভার করে। তারা রাত্রে অবৈধভাবে গড় একটা তৈরি করছে, এইখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আর তারা এইখানে মানে ফিলারিংও করে দিচ্ছে রাত্রে। এর কারণে এই জায়গাত পারমিশন না হওয়ার লাগি বা এটা ফয়সালা না হওয়া পর্যন্ত কোনো দলিল না হওয়ার লাগি আমরার এই সোনাই, লক্ষ্মীপুর, শিলচার সার্কল প্রত্যেকটা জায়গাত দেওয়া আছে, আপনার অবজেকশন দেওয়া আছে, নো অবজেকশন দেওয়া আছে। দেওয়া এমতো অবস্থায় দেখা গেছে এই আপনার অবজেকশন সার্টিফিকেট যেটা আর কি, এরকম প্রত্যেকটা জায়গার দেওয়া আছে, অবজেকশন সার্টিফিকেটের কপি আছে, আর ডকুমেন্টও আমার কাছে কমপ্লিট সব কিছু আছে, কেসের ডকুমেন্টও আমার কাছে কমপ্লিট আছে। এরপরে দেখা যায় তারা এখন এই জমিটা পারমিশন কীরকম বাইর করে আনিয়ে জমিটা দলিল করা হয়ে যার। গতকালকে আমরা যখন খবর শুনতে পাইলাম শিলচার কোর্টও দলিল হওয়ার, তখন আমরা গিয়া এই সাব রেজিস্ট্রারও গেছি। যাওয়ার পরে সাব রেজিস্ট্রারের যখন কমপ্লেন কপিটা দেখাইছি, দেখানোর পরে তখন বন্ধ হয়ে গেছে। তখন তারা আবার চেষ্টা নেয় যে অবৈধভাবে কীভাবে দলীয় করা যায়। এটার থেকে আমি চাই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ যাতে এটা তদন্ত করা হয়, আর এই ধরনের বউ মাফিয়ারে যাতে নিরীহ মানুষরে হেনস্থা না করে এটা সুব্যবস্থা নেওয়া। অসম বার্তাজীবী সংঘের মধ্যকালীন অধিবেশন এবার অনুষ্ঠিত হচ্ছে হাইলাকান্দিতে। আগামী 30 নভেম্বর ও 1 ডিসেম্বর 2 দিন ব্যাপী হবে এই অনুষ্ঠান। অসম বার্তাজীবী সংঘের হাইলাকান্দি জেলা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত অধিবেশনে রাজ্যের প্রায় সবকটি জেলা থেকে অংশগ্রহণ করবেন সংগঠনের সাংবাদিকরা।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে অসম বার্তাজীবী সংঘের হাইলাকান্দি জেলা কমিটির উপসভাপতি অমিত রঞ্জন দাস, সম্পাদক অনুপম সিংহ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদারকে পাশে বসিয়ে সংঘের জেলা সভাপতি অনিন্দ কুমার নাথ জানায়, হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘের ব্যবস্থাপনায় আগামী 30 নভেম্বর শনিবার ও 1 ডিসেম্বর রবিবার দুদিন ব্যাপী ঠাসা কর্মসূচির মধ্য দিয়ে হাইলাকান্দিতে অনুষ্ঠিত হবে সংঘের মধ্যকালীন অধিবেশন ও সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।